কিন্তু এখন যেহেতু বিএনপি প্রচুর ট্যাক্সট্রাকশন পাচ্ছে, তারা সেটা পছন্দ করে না, ট্যাগিং করার চেষ্টা করছে বিএনপি ভারতের দালাল হয়ে গেছে। আমি আমাদের জনগণের সাথেই থাকবো, উনি খুব স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন যে আমি আসলে ভারতের তাবেদারি করতে যাচ্ছি না। 75-এর 7ই নভেম্বর যে সময় যায় দাঁড়িয়েছিলেন, ওইটা ইভেন টাফার সিচুয়েশন ছিল বাংলাদেশে। বিশেষ করে 3 থেকে 7 নভেম্বর বাংলাদেশে আদৌ কোনো সরকার ছিল কিনা, বা বাংলাদেশে ইভেন ইন্ডিয়ার ইন্টারভেনশন হয় কিনা, এই প্রেক্ষাপট তৈরি হয়ে গিয়েছিল। সেখানে দাঁড়িয়ে তিনি দেশকে পুরো স্থিতিশীলতার মধ্যে নিয়ে এসছেন, মিলিটারি চেইন অফ কমান্ড প্রতিষ্ঠা করেছেন, এরপর উনি অনেক কল্যাণকর কাজ করেছেন। সরিয়ে রাখি শুধু একই ধরনের টেনশন, একদম মানে শুধু এইটুকু কাজ, এই যে দেশটার সার্বভৌমত্ব রক্ষা করা এবং সেটার থেকে ধাপে ধাপে আগানো, এই অংশটুকুর জন্য তার অবদান অকল্পনীয় রকম বড়। একই ধরনের পরিস্থিতি বাংলাদেশে এখন আছে। আমি বেগম খালেদা জিয়ার কথাও বলতে চাই। তিনিও যখন রাজনীতিবিদ হয়ে উঠলেন, সে সময়ও কিন্তু বাংলাদেশের গণতন্ত্র ছিল না, উনি মাঠে থেকে রাজনীতিবিদ হয়ে উঠছেন। কিন্তু চ্যালেঞ্জের কথা যদি বলি, চ্যালেঞ্জ কিন্তু ইভেন তার পতনের পরও এতটা হয় নাই। বাংলাদেশের ইতিহাসে 75-এর পর এবার এই ধরনের একটা টার্মোইলের সিচুয়েশন হয়েছে। যে স্থিতিশীলতার কথা আমরা বলছি, মানুষের, যে কোনো মানুষের স্থিতিশীলতা পছন্দ। যেমন ধরুন এখন যে একটা অস্থিতিশীল অবস্থা আছে, বেশিরভাগ মানুষ কেন মেনে নিচ্ছে জানেন? সে একটা স্বপ্ন দেখে যে একটা নির্বাচন হবে, দেশ স্থিতিশীল হবে। কিন্তু আপনি যদি বলেন এই অবস্থা চলতে থাকবে, তখন একটা কথা বলে না, আগেই ভালো ছিলাম, দেখবেন কিছু মানুষ আস্তে আস্তে এটা বলা শুরু করবে। এটা হয়। আমরা এই যে মাঝের সময়টার যে প্রবলেমগুলো আমরা ফেস করছি, আমাদের অর্থনীতি শ্রিঙ্ক করছে। তো এরকম সরকারের সময় অর্থনীতি শ্রিঙ্ক করছে কথাটা ঠিক না, আমাদের জিডিপি গ্রোথ কমছে, মানে যতটা হওয়ার কথা ছিল সংকুচিত হচ্ছে অনেক, মানে সেটা গ্রোথটা সংকুচিত হচ্ছে। এমন না যে আমাদের জিডিপির টোটাল সাইজ কমে যাচ্ছে, না। আমরা আগে 5 হাসিরা চুরি করতো, 7-8 বলতো, 5.5-6 তো গ্রোথ হচ্ছিল, সেটা এখন 3-এর নিচে চলে আসছে। আমরা সাফার করছি। এটা কম হওয়া মানেই হচ্ছে আমি চাকরি হারাচ্ছি, আমার বেতন বাড়ছে না, এদিকে আবার ইনফ্লেশন আছে। আমি প্রায় বলি এটা একটা অর্থনীতির টার্ম, যে স্ট্যাগফ্লেশন বলে। আমরা স্ট্যাগফ্লেশনের মধ্যে আছি। তো আমরা দাঁতে দাঁত চেপে বসে আছি কেন? একটা স্থিতিশীল অবস্থা আসবে। সরিয়ে রাখি, এর বাইরে আপনি নিশ্চিত নন কি হতে পারে। এটা সবচেয়ে প্রবলেম্যাটিক, খালি ব্যবসায়ীদের জন্য না। তো সাধারণ মানুষ প্রাথমিকভাবে যেটা চায়, স্থিতিশীলতা চায়। এই জায়গায় তারেক রহমান সাহেবের সামনে বিরাট বড় চ্যালেঞ্জ। নির্বাচনের পর সরিয়ে নির্বাচনের যে পথ, আমি ব্যক্তিগতভাবে মনে করি নির্বাচন হবে, নির্বাচন কেউ ঠেকাতে পারবে না শেষ পর্যন্ত, কিন্তু বানচালের চেষ্টা হবে। একটা গ্রুপ আছে নাও অর নেভার বলছে, কারণ বিএনপি যদি একবার ক্ষমতায় চলে আসে, সে তার মতো করে সবকিছু ঠিক করে ফেলতে পারবে। ভালো অর্থে বলছি। আপনি আপনার মতো করে আপনার প্রশাসন সাজাবেন, আপনি দেশে কাকে কোথায় রাখবেন, আমেরিকায় স্পয়েল সিস্টেম আছে, সে পুরো সেট নিয়ে আসে, এরপর চলে যায়। তো ওই রকম কিছু করবেন। এই মুহূর্তে স্টেটের বিভিন্ন জায়গায় তাদের পেনিট্রেশন আছে, তারা কোনোভাবেই চাইবেন না এটা হাতছাড়া হোক, এবং যতটা সম্ভব ডিসরাপশন তৈরি করা। ইভেন টার্গেট কিলিং আরও 2-1টা হতে পারে না, বলতে পারেন না, এই চেষ্টা হতে পারে। যে আজকে একজন সাধারণ মানুষকে হত্যা করা হলো একটা ককটেল ছুঁড়ে, এরকম আরও কিছু। আই হোপ আগামীকাল বিএনপি সমাবেশে কিছু হবে না, হু নোজ, ওখানে কোনো সমস্যা করার চেষ্টা করা হবে না। তো খুবই সময়, মানে টার্মোইলের সময়। কারণ হচ্ছে আওয়ামী লীগ পরাজিত হয়েছে, আওয়ামী লীগ নির্বাচনে পার্টিসিপেট করতে পারছে না। সুতরাং বাংলাদেশ শেখ হাসিনার সামনে একটা সমৃদ্ধ গণতান্ত্রিক দেশ হয়ে উঠবে, বা শেখ পরিবারের সামনে এভাবে যদি হলো, আওয়ামী লীগের সামনে ভালো লাগার কারণ নেই। আর একটা কথা সরাসরি বলি, আপনি যে আনন্দবাজার পত্রিকার রিপোর্টের কথা বললেন, মানে একটা পত্রিকা কত নিচে নামতে পারে খেয়াল করবেন, এবং তাতেই বুঝে যাবেন আসলে তাদের উদ্দেশ্য কি। তাদের উদ্দেশ্য হচ্ছে কিছু মানুষের হাতে অস্ত্র তুলে দেওয়া। তারা বাংলাদেশেরই মানুষ, তারা সো কল্ড ইনফ্লুয়েন্সার্স, তারা শেখ হাসিনা বিরোধী মুভমেন্টে ছিল, কিন্তু এখন যেহেতু বিএনপি প্রচুর ট্যাক্সট্রাকশন পাচ্ছে, তারা সেটা পছন্দ করে না, ট্যাগিং করার চেষ্টা করছে বিএনপি ভারতের দালাল হয়ে গেছে। আনন্দবাজার লিখছে খালেদা পুত্র, হেডলাইনে, মানে তারেক রহমানকে খালেদা পুত্র হতে হবে। খুব বড় 2টা নামের মানুষের সন্তান তিনি, কিন্তু আমি তো মনে করি উনি প্রধানমন্ত্রী হওয়ারও আগে উনি ওনার নিজের জায়গা দখল করে ফেলেছেন। রবি ভাই বলছিলেন ফাইট করার কথা, আমি মানে নিজের নেতৃত্বের পরিচয় তো তিনি দিয়েছেন। আমি প্রায় এই কথাটা বলি। আমরা অনেকে জুলাইতে তো গণঅভ্যুত্থান দেখলাম, তাই আমরা জুলাইতে আবার হঠাৎ করে পলিটিক্স দেখা শুরু করলাম। তাই অনেকের মনে হলো বাংলাদেশের সংগ্রামের ইতিহাস হাসিনার বিরুদ্ধে জুলাই মাসেই। কিন্তু আমরা তো আসলে, রবি ভাই একবার মাঠে ছিলেন, জেলে গেছেন, কিন্তু আমরা এই লিখে বলে বছরের পর বছর ছিলাম। আমি প্রায় কম্বোডিয়ার সাথে তুলনা করি। কম্বোডিয়ার হুন সেন
তার ক্ষমতা থেকে অবসর নিয়ে তার ছেলে হুন ম্যানেটের কাছে হস্তান্তর করে গেছেন। তা উনি 27 বছর ক্ষমতায় ছিলেন, তারপরে তার কাছে দিয়ে 23 সালে অবসর নিয়েছেন। হাসিনার কি এই প্ল্যান ছিল না? ছিল তো। উনি যতদিন পারেন থাকবেন, তারপরে সম্ভবত তার সন্তান কাউকে দেবেন, বোনকে দেবেন, এসব প্ল্যান ছিল। হাসিনা পারে নাই কেন? হুন সেন কেন পারলো? আপনি যদি খোঁজেন দেখবেন 2013 সালের নির্বাচনের আগে দুটো পুরনো রাজনৈতিক দল মিলে একটা দল তৈরি হয়েছিল, ক্যাম্বোডিয়ান ন্যাশনাল রেস্কিউ পার্টি। ওটা হুনসেনের দলের কাছাকাছি সিট পেয়ে যায়, তো হুনসেন ভয় পেয়ে যায়। তারপর করে 18 নির্বাচনের আগে ওই দলের প্রধানকে গ্রেফতার করে এবং ওই দলটা কোর্টের রায়ের মাধ্যমে ভেঙে দেয়। তো ওরা ভেঙে দিলে ওরা ভেঙে পড়ে এবং বাড়ি চলে যায়, আর পারে না। ঠিক এই চেষ্টাটা দেখবেন হাসিনা চেষ্টা করেছিল, বিএনপিকে ভেঙে দাও, সুবিধা দিয়ে, ভয় দিয়ে। কিন্তু বিএনপি তো ভাঙলো না, ভাঙতে পারলো না। এই বিএনপি ক্রমাগত হাসিনাকে চ্যালেঞ্জ করে গেছে, কিন্তু এই যে চ্যালেঞ্জ করে গেছে এই সময়টাতে তিনি রোল প্লে করেছেন। সেই কারণে বলছি যে সামনে যখন যেতে থাকবেন একটা সমৃদ্ধ বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ ভারতের স্বার্থের পক্ষে না। কারণ কি জানেন, একটা গণতান্ত্রিক বাংলাদেশে ভারত আরেকজন শেখ হাসিনা খুঁজে পাবে না। আর জনাব তারেক রহমান এর মধ্যে একটা কথা বলে ফেলেছেন বিবিসি বাংলার একটা ইন্টারভিউতে, আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই। ভারতের সাথে সম্পর্ক নিয়ে তাকে কয়েকটা প্রশ্ন করা হচ্ছে। একটা জায়গায় জিজ্ঞেস করা হচ্ছে, শেখ হাসিনাকে যে ভারত ফেরত দিচ্ছে না, সেটা নিয়ে তো এই জনগণের মধ্যে, দেশের জনগণের মধ্যে শীতল মনোভাব আছে, সেই ক্ষেত্রে আপনার অবস্থান কি হবে? উনি বলছেন, আমি একদম কোট করছি, আমি একটা কাজে ওই বক্তব্যটা আবার খুঁজে দেখলাম, সেই জন্য বলতে পারছি মুখস্থ। উনি বলছেন, এই ইস্যুতে এই দেশের জনগণ যদি ভারতের সাথে শীতল থাকতে চায়, আমি আমাদের জনগণের সাথেই থাকবো। উনি খুব স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন যে আমি আসলে ভারতের তাবেদারি করতে যাচ্ছি না। তো যদি সেটা হয়ে থাকে, ভারত সর্বশক্তিতে নামবে কিভাবে এই অস্থিরতা তৈরি করা যায়। আনন্দবাজারও ঠিক ওই প্ল্যানের পার্ট, যে তার শত্রু বা সমালোচকদের হাতে অস্ত্র তুলে দেয়া, এটা বলার জন্য যে মুক্তিযুদ্ধের কথা বললেই নাকি ভারতের ইয়ে হয়ে গেল। মানে অথচ এই দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক, উনি সেক্টর কমান্ডার, উনি জেড ফোর্সের প্রধান, ও মুক্তিযুদ্ধের কথা বলবে না তো কে বলবে, তাই না? ধরলাম নির্বাচন হলো, বিএনপি জিতলো, তারেক রহমান প্রধানমন্ত্রী হলেন, এবং উনি শেখ হাসিনার মতো আগামী নির্বাচন, পরে নির্বাচনটা চুরি করবেন না সিদ্ধান্ত নিলেন, ধরুন। আর উনি যদি সিদ্ধান্ত নেন উনি শেখ হাসিনার মতো করে রাতে সিল মেরে বা সব বাচ্চা দিয়ে জিতে যাবেন, তাহলে সমস্যা। কিন্তু যদি নির্বাচন চান, তাহলে কি করতে হবে আপনি চিন্তা করতে। আপনি প্রাইম মিনিস্টার, আপনার দলের লোকজনের বিরুদ্ধে নানান অভিযোগ আছে। এতদিন পর্যন্ত আমরাই বলেছি যে আমরা তারেক রহমান সাহেবকে প্রশংসা করি যে তিনি বহিষ্কার করছেন। নির্বাচনের পর কি শুধু বহিষ্কার আমরা প্রশংসা করব? কারণ আমরা জানি এতদিন পর্যন্ত সরকারে উনি ছিলেন না, এক্সিকিউটিভ পাওয়ার নাই। এখন তো আপনার সবই এক্সিকিউটিভ পাওয়ার আছে, আপনি চাইলে যে কারো বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেন। যখন নেবেন না, তাহলে তো আমরা ধরবো। নির্বাচনে যদি ভোট আবার চাইতে যান, যা হচ্ছে, কেউ কেউ যদি কেউ বলে এখনই এই অবস্থা করছে, ক্ষমতায় আসলে কি হবে, আমি উল্টো কথা বলি। এটা আসলে আর এইভাবে চলতে পারে না। আর একটা কথা নিশ্চয়ই, এগুলো জনাব তারেক রহমানের প্রতি আমি যথেষ্ট আস্থা রাখতে চাই, তার হিউজ ট্রান্সফরমেশন হয়েছে, আমি তার বক্তব্য যেভাবে শুনি, এটা সোশ্যাল মিডিয়ার যুগ, ওই 90s না। কোনখানে কি হয়েছে ওই এলাকার মানুষ শুনলো, একটু খেয়াল করেন, এটার মধ্যে সিরিয়াস ডিফারেন্স আছে। একটা নির্দিষ্ট আসনে একজন নেতার লোকজন এসব করছে, তো এলাকার লোকজন জানে। কখনো যদি পত্রিকায় রিপোর্ট হয়, বড় কোনো পত্রিকায় খুব মেজর কিছু ঘটলে সবাই জানে, তাই তো? ফলে আপনার এক সিটের অনিয়ম, দুর্নীতির প্রভাব আগে এক সিটেই পড়তো, এখন সারা দেশে পড়বে। এই ঝুঁকিগুলো কিন্তু আছে। সেই জন্য আমি বলছি বারবার, তুষার যেটা বলছিল, অনেকদিন থেকে আমরা এই আলাপগুলো করি, জাস্ট অ্যাকসেপ্টেবল পার্টিসিপেটরি ফেয়ার একটা ইলেকশন যদি 5 বছর পর পর আপনি করে যেতে পারেন, আপনার দেশ পাল্টাতে বাধ্য। আপনি চাইলেও পারবেন না, ফর গডস সেক। আপনি ভারতের দালাল বানাইতে চাইতেছে, আপনার একটু একটু ইচ্ছাও আছে ভারতের দালাল একটু হয়ে দেখি কেমন, কিন্তু আপনি যদি দেখেন সামনে একটা ইলেকশন করতে হবে, আপনি ভারতের দালাল হবেন না। মুহূর্তে মানুষ আপনাকে ক্ষমতাচ্যুত, মানে খালি ভোট না, এর আগেই ক্ষমতাচ্যুত করে দিতে পারে। বাজারে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, আপনি নার্ভাস হয়ে যাবেন। হাসিনা 24 সালের নির্বাচনের আগে একটা ডিম 15 টাকা হয়েছিল, তখন আমি বলছিলাম যে জাস্ট নির্বাচন থাকলে ডিমটার দাম 15 টাকা হতো না, একটা ডিমের দাম 15 টাকা হতো না। আপনাকে দিনের শেষে নির্বাচনে জিততে হবে। এটুকু বলে শেষ করি। বিজেপিকে আমরা অনেক সমালোচনা করি, বিজেপি হিন্দুত্ববাদী রাজনীতি করে, এটা করে সেটা করে, হুইচ ইজ রাইট। কিন্তু আমরা কি বিজেপির ওয়েলফেয়ার কেউ খেয়াল করেছি? গত নির্বাচনে বিজেপির ভরাডুবি হয় নাই। একটা স্টাডি বলছে ও তার জনসংখ্যার অর্ধেককে, 82 কোটি মানুষকে সে মাথা পিছু 5 কেজি করে ফুড গ্রেইন দেয়। এক পরিবারে 5 জন থাকলে 25 কেজি ফুড গ্রেইন সে পায় সরকারের কাছ থেকে, 82 কোটি মানুষকে দেয়। কারণ কি জানেন? ওকে ভোটে জিততে হবে। সো যত কিছুই করুক না কেন, দিনের শেষে মানুষের কাছে যাওয়া, মানুষের কল্যাণ নিশ্চিত করা, মানুষকে বিপদে না ফেলা, এগুলো করতেই হবে আপনার।